খালি হাসিনা অমুক, হাসিনা তমুক, আওয়ামী দোষক, মদ কালচার, এগুলি নিয়ে থাকলে হবে? ওরা তো এই দেশের নাগরিক, ওই মাটির লোক তো তারা। শেখ হাসিনার যত লোক আছে সব তো এই মাটির লোক। আপনি ওদেরকে মনে করছেন যে তারা, হাসিনা তো ইজ কামিং ব্যাক, শি উইল কাম ব্যাক, একটা হারিকেনের মতন আসবে, ঝড় হবে, ঝড় তুফানের মতন আসবে, সব উড়িয়ে নিয়ে যাবে, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ডক্টর শেখ হাসিনা প্রপার সিকিউরিটি দেন, ওনাকে আনার বন্দোবস্ত করেন, যে অনার নিয়ে আপনারা ছেড়ে এসেছিলেন ওইভাবে ওনাকে অনারের সাথে এই দেশে নিয়ে আসেন। এইসব যা আপনি বিচার আচার যেগুলি করেছেন এগুলি ননসেন্স, দেয়ার ইজ নো বিচার। বিদ্যুতের সংকট, বিএনপি যখন ক্ষমতা ছাড়ে 2006, তখন কিন্তু খুব সংকটে ছেড়ে গেছিল। তখন বিদ্যুতের সংকট, সাংঘাতিক সংকট ছিল। শেখ হাসিনা আসার পর যে কুইক রেন্টাল দিয়ে বা পরে আইপিপিস দিয়ে এই সমাধান করেছে। আমাদের প্রায় ক্যাপাসিটি এখন আমাদের অলমোস্ট 30,000 মেগাওয়াটের কম না, একটু বেশি হতে পারে, কিন্তু জনগণ বিদ্যুৎ পায় না। গ্রামে যদি আমি রুরাল এরিয়াকে একটু ডিভাইড করি, ইন দ্য সেন্স দ্যাট একটা হলো রুরাল এরিয়াতে আমাদের যে উপজেলাগুলি আছে, আমাদের যে পৌরসভাগুলি আছে, এখানে 3-4 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, কোনো সময় আধা ঘন্টা, 1 ঘন্টা, এরকম করে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা পাওয়া যায়। আর ওর বাইরে যখন আমি একদম গ্রাম অঞ্চলে চলে যাই, তখন কিন্তু 1 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না সারাদিনে, 24 ঘন্টায় 1-1.5 ঘন্টা এরকম পাওয়া যায়। কলকারখানা তো ন্যাচুরালি চলতে পারবে না। তো শেখ হাসিনার সময় তো এই প্রবলেমটা ছিল না, গ্যাসের প্রবলেম ছিল না, বিদ্যুতের প্রবলেম ছিল না, পানির প্রবলেম ছিল না। হঠাৎ উনি যাওয়ার পর এই প্রবলেমস গুলি সব ইমার্জ করা শুরু করেছে, এবং ইউনূস সরকারে থেকে শুরু হয়েছে। ইউনূস সরকারে কম ছিল, কিন্তু 6 মাসের মধ্যে অনেক বেশি এটা হয়ে গেছে। হয়তো অনেকে দোষ দেবেন, ইরানের কথা বলবেন, অমুক তমুক বলবেন, কিন্তু আমরা দেখেন আমাদের এখানে তো কাতার থেকে না আসলো। আচ্ছা, আরেকটা জিনিস, এলএনজি কিন্তু কাতার থেকে ইম্পোর্টের জন্য $9 করে কন্ট্রাক্ট করে দিয়েছিলেন শেখ হাসিনা। এইগুলি সব ক্যান্সেল করেছে, এইগুলি বিভিন্ন ইসে ফাইজলামি করেছে ইউনূস। ব্লাডি ফ্রড, টাউট একটা, কিন্তু টাউটের ভ্যালু আছে। দেখেন বঙ্গভবনে একদম সামনে স্পেশাল গেস্ট, রাষ্ট্রপতির ওতে স্পেশাল গেস্ট কে? ইউনূস, যে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এনারা ইউনূসকে দেখেন না, এনারা চলে যান সরাসরি ইসের কাছে, আমাদের শেখ হাসিনার কাছে চলে যান। প্রবলেম এইটাই, আমাদের দেশের সমস্যা এখানেই আমাদের। আপনি শেখ হাসিনার দিকে যান কেন? আপনার এই সরকারের আগে তো একটা 18 মাস 19 মাসের একটা সরকার আছে, ওরা কি করেছে? আপনি ওদিকে তাকাবেন না। তো আপনার এখানে 900,000 খানিক কারখানা বন্ধ হয়ে গেছে, লোকজন বেকার হয়ে যাচ্ছে, আপনার ইকোনমি চলছে না কোনোভাবে, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, আপনার জ্বালানি নাই, তারপরে আপনারা বেকার কথাবার্তা বলেন, তামাশা করেন। কি বিটাকে আরো 2টা প্রসেসিং জোনস, এক্সপোর্ট প্রসেসিং জোন, বিটা হারিয়ে একসাথে মার্জ করে দিয়েছেন আপনি। যে লোক আশিক চৌধুরী, যে 1% ইনভেস্টমেন্ট আনতে পারে নাই, এত বড় নোবেল 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 করে আমাদের কানটা ঝালাপালা হয়ে গেল, সে 1 সেন্ট আনতে পারে নাই ইন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনি এখনো আশিককে রিটেন করেছেন। আপনাকে যারাই এইসব কথা বলছে তারা কি এই জিনিসটা জানে না যে অর্থনীতি কোনোদিনই আপনার চাঙ্গা হবে না যতক্ষণ পর্যন্ত দেশে পলিটিক্যাল স্টেবিলিটি না আসে।
পলিটিক্যাল স্টেবিলিটি তখনই আসবে যখন আপনার এই দেশে ইউনিফিকেশন হবে। আপনার 5, 6, 7 কোটি আওয়ামী লীগার্স আছে, ওদেরকে আপনি মেইন স্ট্রিম থেকে বাইরে রেখে দিয়েছেন। ওদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, যেটা তার মানব অধিকার, এই পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা তার, ওইগুলি বন্ধ করে রেখেছেন আপনি। কেন আপনি এটা বন্ধ করেছেন? ইউনূস করেছিল, আপনি কেন করেছেন? আপনি ওদেরকে মেইন স্ট্রিমে এনে পলিটিক্স করতে দিচ্ছেন না কেন? তার মানে ইউ আর ফলোইং দি পলিসিস অফ ইউনূস। তার মানে আপনার সরকার ইজ অ্যান এক্সটেনশন অফ ইউনূস গভর্নমেন্ট। তো আপনি কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। আরেকটা জিনিস হলো যে আপনার যে ইয়ে আছে ক্যাবিনেট, এই ক্যাবিনেট তো এর মধ্যে কোনো ডেপথ নাই। এই ক্যাবিনেটের মধ্যে it does not have the capacity to run a country like Bangladesh. It does not have an idea as to how to govern. কিভাবে গভর্নেন্স হবে ওরা জানে না, কিচ্ছু জানেন না। এত ইম্যাচিওর টপ টু বটম আপনাদের যারাই আছে ক্যাবিনেটে, অফকোর্স দিস ইনক্লুডস দ্য প্রাইম মিনিস্টার, ইজ অলসো ইম্যাচিওর। এই ইম্যাচিওরিটির অনেক উদাহরণ আছে আমরা যেটা দেখেছি। আপনি একটা মিনিস্ট্রিতে 3-4 করে ক্যাবিনেট র্যাঙ্কের স্ট্যাটাস দিয়ে লোকজন রেখেছেন। হাউ ক্যান দ্য মিনিস্টার রান দি গভর্নমেন্ট, তার মিনিস্ট্রি? ইটস নট পসিবল রান করা। আপনি ফরেন মিনিস্ট্রি হচ্ছে দ্যাট ইজ দি উইন্ডো টু দি আউটসাইড ওয়ার্ল্ড। বাইরের দেশ যেগুলি আছে ওদের উইন্ডো, বিকজ দ্যাট ইজ উইথ দ্য ফরেন মিনিস্টার। উনি যখন কোন বিদেশে যান, he goes on official state visits, foreign minister. আপনার অন্য কোন মন্ত্রী কি স্টেট ভিজিটে, সরি অফিসিয়াল ভিজিটে তো যায় না ওইভাবে। ওরা বাইল্যাটারাল কোনো কিছু করতে হলে তারা যায়। আরেকটা ইম্পর্টেন্ট মিনিস্টার হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, বিদেশিদের জন্য যারা ওয়ার্ল্ড ব্যাংকে যায়, IMF এ যায়। আপনার এই দুই মিনিস্টারই গুড ফর নাথিং। লেটস টেক দি কেস অফ খলিলুর রহমান। Khalilur Rahman, he might have been first in BCS, he might have been first in school, সবই হয়তো ওনার এই অর্জনগুলি আছে, বাট কিন্তু ওনার একটি ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড জিওপলিটিক্স, foreign minister must understand geoeconomics, foreign minister must understand military strategy ও বুঝতে হয়, because it's the foreign minister যে এইসব কথাবার্তা যাকে বিদেশে গিয়ে করতে হয়। Your foreign minister unfortunately is a duffer. I call him a duffer, rank duffer, because সে geopolitics বোঝে না। He might be a theoretician, কিন্তু in the practical world আপনি খলিলুর রহমানকে দিয়ে আপনি চালাতে পারবেন না। আর সেও তো একটা বদমাইশ লোক। You see what he did যখন সে লতিফুর রহমান সাহেবের সে PS বা APS কিছু ছিল, পালিয়ে গেল, বদমাইশি করে পালিয়ে গেল। ওই মহিলা পরে তার হাজবেন্ড এখানে I think they had committed suicide or something has happened. যার সাথে সে ফুসটি এগুলি করেছিল। খারাপ লোক তো, লোককে দিয়ে আপনি কি করবেন? It's not because of ফুসটি, but I mean you must say that yes, I've done this, I'm sorry about this. কিন্তু আপনি পালিয়ে গেলেন, ওইখানে আবার অনেক ঘটনা ঘটেছে ওকে নিয়ে। সো আমার কথা হচ্ছে যে আপনার এখন আসেন ফাইন্যান্স মিনিস্টার পর টেল ইউ অ্যাবাউট দি হোম মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার দেখেন 6 মাস হয়ে গেল, উনি এখনো স্টক মার্কেটকে ঠিক করতে পারেন না। উনি I can change the face of the stock market in 7 days. This would become a bullish market. তারপরে এটা আমাদের সাংহাই স্টক এক্সচেঞ্জ, পার্টনার অফ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারা এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। We can think of so many. আপনি দেখেন বাংলাদেশের সলিউশন বাক্সের মধ্যে নাই, বাক্সের বাইরের থেকে আপনাকে চিন্তা, আপনার এইখান থেকে চিন্তা করে you have to use your collective intellect to take this country forward. Unfortunately, আমার ক্যাবিনেটের ওই কালেকটিভ ইন্টেলেক্ট ইজ ভেরি লো, খুবই লো, নিম্নমানের। সো ওরা কোথাও নিতে পারবে না। আপনি আসেন, লেটস লুক এট দি
let's look at the Minister for Home Affairs. Minister for Home Affairs, আপনি জানেন যে ওনার ল অ্যান্ড অর্ডার ওনার দেখার বিষয়। আপনার দেশে যদি ল অ্যান্ড অর্ডার না থাকে তাহলে আপনার দেশে বিনিয়োগ কে করবে? লোকাল বিনিয়োগও হবে না, বিদেশি বিনিয়োগের তো প্রশ্নই ওঠে না। আপনার উনি এখন পর্যন্ত পুলিশকে মোটিভেট করতে পারেন নাই। আপনার ইউনূসও পারে নাই আর উনিও পারেন নাই। কেন? বিকজ ওনারা কেউ চেষ্টা করছেন না পুলিশকে মোটিভেট করতে। ওনারা মনে করছেন আমি আরো পুলিশ রিক্রুট করবো, বাস এরা ল অ্যান্ড অর্ডার ঠিক হয়ে যাবে। সরি, দিস ডাজ নট হ্যাপেন। যেখানে পুলিশের আত্মাতে আঘাত এসেছে, পুলিশকে আপনি যেভাবে হত্যা করেছেন, দ্যাট ইজ এফেক্টেড দেয়ার সোল। আত্মায় আঘাত এসেছে, এই কারণে পুলিশ অপারেট করতে পারছে না। দিস ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে পুলিশের আপনি একদম আত্মাটাকে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছেন, আর তারপরে আপনি বলেছেন যে ওদের বিচার হবে না, ইমিউনিটি দিয়ে দিয়েছেন, যে যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে ইমিউন করে দিয়েছেন। এমনি অফিসিয়ালি ইট ইজ নন দ্যাট 40-50 বা যে কয়েকটা পুলিশ মারা গেছে, অনেকের খবর নাই। আপনার পুলিশ স্টেশন আপনি পুড়িয়ে দিয়েছেন, অস্ত্র লুট করে চলে গেছেন। নোবডি ইজ ট্রাইং টু রিকভার দিস। ইভেন আর্মিকে নিয়ে আপনি পারেন নাই রিকভারি করতে, ইউনুসও করে নাই। আপনি যতক্ষণ পর্যন্ত এদের যে আঘাত এসেছে ইগোতে, এই ইগো আই এম সরি এগেইন, ওদের আত্মায় ওটা ওদের সোল, যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ করবেন না ওরা কাজ করতে পারবে না। আর আপনাকে খেয়াল রাখতে হবে যে ল অ্যান্ড অর্ডারের প্রাইমারি রেসপন্সিবিলিটি সেটা কিন্তু পুলিশের। It's not BJP. The পুলিশে আপনার কাছে কি আছে? You've got a great police force, I'm telling you. আর পুলিশ ফোর্সে আপনার পুলিশ আছে যারা থানায় ডিউটি দেয়। Then you have got armed police battalion আছে আপনার কাছে র্যাব আছে, আপনার কাছে SWAT আছে। কিন্তু তারপরে এই ল অ্যান্ড অর্ডার এরকম কেন? জামাত আপনার সাথে যারা আছেন, সহযোগিতা করেন আপনার সাথে, তারা বলেছে মোর দেন 500 have gone missing। আপনার অফিসিয়াল ফিগার আছে যে 3 মাসে 340 না কত হত্যা হয়েছে। এর মধ্যে আপনি দেখেন একটা সেনসেশনাল মার্ডার কেস হয়ে গেল রংপুরে, চক্রবর্তী ফ্যামিলিকে আপনার হত্যা হয়েছে ওরা। এইখানে পুলিশ আর ফরেনসিক যারা করছে ওদের কথাবার্তার তো কোনো ঠিক নাই। আমরা হয়তো জানতে পারবো অ্যাকচুয়াল ঘটনা যখন ইনভেস্টিগেশন হবে, পিআইবি যখন ইনভেস্টিগেট করবে, প্রপার ইনভেস্টিগেশন যখন হবে তখন আমরা জানতে পারবো। আপনার লাশ পড়েছিল 4 দিন না কতদিন, ফরেনসিক বলছে যে লাশ পচে গেছে, ওদের নানান ঝামেলা আছে। সো এনিওয়ে, পিআইবি উইল ডু আ গুড জব, আই এম শিওর। তারা এটা প্রপারলি ইনভেস্টিগেট করে দেখবে যে চক্রবর্তী ফ্যামিলির সাথে কি হয়েছে। তারপরে আপনি দেখেন ল অ্যান্ড অর্ডারের অবস্থা দেখেন, আপনার কাউন্টার টেররিজম আপনার হ্যাজ ফ্লপড টোটালি। আপনি দেখেন আপনি 7টা না 6টা এমবাসিতে ইমেল করে থ্রেট করা হয়েছে ওদেরকে যে আপনার পুলিশ কি করছে, পুলিশ কি খুঁজে বের করতে পেরেছে? পারে নাই। আপনার আর দেখেন কত ইম্পর্টেন্ট এমবাসিজ, দিস ইনক্লুডস চায়না, দিস ইনক্লুডস জাপান, দিস ইনক্লুডস আমেরিকা। তো 6-7টাকে আপনি এইসব এসেছে। তার মানে কি? তার মানে জঙ্গিবাদ বেড়ে চলেছে জঙ্গিবাদ। এইখানে বলা হচ্ছে হুজির প্রেজেন্স আছে, এইখানে বলা হচ্ছে আল কায়দার প্রেজেন্স আছে, এইখানে বলা হচ্ছে ইসলামিক স্টেটের প্রেজেন্স আছে। তো এই প্রেজেন্স গুলি কিভাবে হলো? এন্ড হাউ ওয়াজ শেখ হাসিনা কন্টেইনিং দেম? আমরা তো অপোজিশন বা বিএনপি টিএনপি সবাই বলছে যে এই যে জঙ্গি একটা খেলেছে হাসিনা, ওয়েস্টার্ন পাসকে জঙ্গি খেলা দেখিয়ে করেছে। সো নাও হাসিনা ইজ নট দেয়ার। আপনার এই জঙ্গি খেলা এখন কেন হচ্ছে?
why are the embassies being threatened? তারপরে আপনার পুলিশ অফিসার যিনি গিয়েছেন, I think joint additional IG ranker বা whatever, whoever has gone, উনি টিম নিয়ে গেছেন চায়না, ওইখানে উনি ওনার সাথে কিছু তর্ক হয়েছে ওদের সাথে। জাপানে গেছেন ওনারা, আমেরিকান বলেছে, ওইখানেও গেছে বোধহয়, আমেরিকান বলেছে যে আমরা আমাদের প্রোটেকশন ব্যবস্থা নিচ্ছি, বিকজ আমেরিকানস দে হ্যাভ গট দেয়ার মেরিনস, আর্ম মেরিনস আর দেয়ার, আমেরিকানসদের কাছে আছে, তারা ব্যবস্থা নিচ্ছে। তো এই জঙ্গিবাদ এখন কেন বাড়ছে? দিস নাও বিকামস আ প্রবলেম অফ দি ল এন্ড অর্ডার সিচুয়েশন which is in the country. দেশের ল এন্ড অর্ডার খুব খারাপ, হাসিনার সময় তো এত খারাপ ছিল না ল এন্ড অর্ডার। আমি বলছি না হাসিনার সময় খুন হয় নাই, ইয়েস, খুন ব্যক্তিগতভাবে অনেক কারণে খুন হয়, মার্ডার্স হয়। আমরা এমনি একটু ভায়োলেন্ট, আমাদের জনগণ একটু ভায়োলেন্ট হয়ে গেছে, যার জন্য জঙ্গি ইয়েটা বাড়ছে। আমাদের ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেছে, পলিটিক্যাল লেক্সিকন আমাদের নষ্ট হয়ে গেছে। এখন এটা পলিটিক্স আমরা করি, এখন গালাগালি করি পলিটিক্স এর সাথে, তো নানান ঝামেলা আছে। আমাদের পিপুল হ্যাভ বিকাম ভেরি লাউড, ভদ্রভাবে সুন্দরভাবে কেউ কথা বলতে পারে না। দিস ইজ বিকাম বিকজ অফ রুগ্ন রাজনীতির জন্য আমাদের জনগণের এই ভায়োলেন্সটা বাড়ছে। সো এই গভর্নমেন্টে এসেছে উইথ আ বিগ ম্যান্ডেট, মোর দেন 2/3 মেজরিটি আছে ওদের পার্লামেন্টে, তো ওরা পারছে না কেন? পার্লামেন্টেরও কোনো ক্যাপাসিটি নাই, তারাও কোনো কিছু ডিসকাস করে না। ন্যাশনাল ইস্যুস আর নট ডিসকাসড ইন পার্লামেন্ট। পার্লামেন্টে ডিসকাস যেগুলি হয়, আমার হসপিটাল দরকার, আমার রাস্তা দরকার, আমার বাজার দরকার, আর অল কাইন্ডস অফ থিংস, আমার মাইক্রোওয়েভ দরকার, এই জিনিস, বেকার জিনিসগুলি হয়। সো এই গভর্নমেন্টের ক্যাপাসিটি নাই। ইউ সি, দে ক্যানট গভর্ন, দে ক্যানট টেক দিস কান্ট্রি টু any position or any place. যেটা শেখ হাসিনা, আমরা তো বিরোধিতা করেছি, বাট শেখ হাসিনার একটা ইউনিক কোয়ালিটি ছিল, সে ওয়াজ আ ভেরি গুড ম্যানেজার। সে জানতো কিভাবে ম্যানেজ করতে হবে, সে ওয়াজ ভেরি টকেটিভ, সেটা আরেক জিনিস, কিন্তু উনি জানতেন যে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে জনগণ কে ম্যানেজ করতে হবে, কিভাবে জনগণকে যে পভার্টির থেকে কিভাবে জনগণকে বের করতে হবে। এখন তো শেখ হাসিনার সময় যে পজিশন ছিল পভার্টি লেভেল, এখন তো অনেক খারাপ হয়ে গেছে। এন্ড আই থিঙ্ক দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার, উনি তো শুধুমাত্র উনার নিজের পার্সোনাল ইমেজ বিল্ডিং করছেন, উনি তো সরকার বা দেশের ইমেজ বিল্ডিং করছেন না। তারপরে যে কাণ্ড এই যে হয়ে গেল ইন্ডিয়া যাওয়ার কাণ্ড নিয়ে, this is a total mess. You see, you don't do diplomacy like this. You don't give this condition. স্যার, এই জায়গায় আমি একটু ইনপুট দিতে চাই। এই যে ইন্ডিয়া যাওয়া, এটা কি অনেকটা চন্দ্র বিজয়ের মতো? কালকে দেখলাম গভর্নমেন্টের দিক থেকে বলা হচ্ছে যে এটা নিয়ে এখনো ঢাকা দিল্লি কাজ করছে। একটা প্রতিবেশী দেশে একটা সিম্পল ট্যুর হবে, এটা খুব যে একেবারে বড় বড় কনফারেন্স তাও দ্বিপক্ষীয় একটা ট্যুর হবে, এটা নিয়ে আজকে 1-1.5 মাস ধরে শুধু প্রস্তাব চলছে। মানে এটার মানেটা কি? দেখেন, আই উইল টেল ইউ ফ্রম ডে ওয়ান, ইন্ডিয়া চেষ্টা করছে যে বাংলাদেশের সাথে রিলেশনশিপটা যেন ভালো হয়, যেটা তারা ইউনুসের সাথে করে নাই। বিকজ ইউনুসের সাথে, ইফ ইউ রিমেম্বার, মিটিংটা হয়েছিল ব্যাংককে অন দ্য সাইড লাইনস অফ বিমস্টেক। ওই মিটিংও কিন্তু আপনি জানেন যে কোনোভাবে মোদি ডিড নট ওয়ান্ট টু মিট ইউনুস। সে সময় দেবে না, অনেক কষ্ট করে হাত পা ধরে এরা এই সময়টা নিয়েছিল। And please remember that Yunus had to wait for a very long time. বলা হয় ঘন্টা খানিকের মধ্যে তাকে বাইরে থাকতে হয়েছে বসে, before he could enter the room where Modi was. So ওই এই পজিশন, যে ওর উল্টাটা কি হলো, যখন তারিক সাহেব আসলেন, আপনি দেখলেন তারিকের আম্মা, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেলেন, তখন তারা খুব হাই লেভেল লোক পাঠালো, জয়শঙ্করকে পাঠালো। বিকজ বিদেশের জন্য জয়শঙ্কর ওয়াজ দ্য হাইয়েস্ট লেভেল, পরে মোদি লেভেলটা হবে। ফরেন মিনিস্টার কে এই লেভেলে, বিকজ হি ইজ দ্য উইন্ডো টু দি আউটসাইড ওয়ার্ল্ড। তো জয়শঙ্কর আসলেন এবং উনি একটি ইনভিটেশন লেটার নিয়ে আসলেন
ওনার জন্য, ওনার স্ত্রীর জন্য এবং ওনার মেয়ের জন্য। ওইটার বোধহয় তখন জয়শঙ্করকে বলা হয়েছিল যে বিল কনসিডার, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আসবো, এরকম কিছু বলে বিদায় দেওয়া হলো। সেকেন্ড আসলো বিমস্টেক। বিমস্টেকে ওনাকে দাওয়াত দেওয়া হলো। বিমস্টেকে ওনাকে দাওয়াত দেওয়া হলো এজ দ্য চেয়ারম্যান অফ বিমস্টেক। চেয়ারম্যান অফ বিমস্টেক, আপনি জানেন যে এইসব যখন অর্গানাইজেশন হয়, মাল্টিল্যাটারাল বডিজ যখন হয়, এইগুলি কান্ট্রি ওয়াইজ, অর্থাৎ আজকে তারেক সাহেব আছেন দেখে উনি চেয়ারম্যান আছেন, কালকে যদি আরেকজন আসে ওনার জায়গায়, whoever he may be, he will become the chairman because the chairmanship is with Bangladesh. So it's an honor that Bangladesh is the chairman. ওনাকে দাওয়াত দেওয়া হলো। ওনার এই যে বললাম না, ওদের কালেকটিভ ইন্টেলেক্ট খুব কম আমাদের সরকারের ক্যাবিনেটে। ওরা বলে দিল, কলিন টলিন এরা সব মিলে বলে দিল, হুমায়ুন কবির টবির মিলে বলে দিল যে আপনাকে তো প্রাইম মিনিস্টার হিসাবে দাওয়াত দেয় নাই, চেয়ারম্যান বিমস্টেক হিসাবে দাওয়াত দিয়েছে, তা আপনার যাওয়ার দরকার নেই যতক্ষণ পর্যন্ত প্রাইম মিনিস্টার না করে। দেন কিভাবে 2-3 বার দিনেশ গেলেন হাই কমিশনার অফ ইন্ডিয়া, সেখানে মোদির সাথে আলাপ করে আবার একটা দাওয়াত নিয়ে আসলো যে আপনি প্রাইম মিনিস্টার হিসাবে বাইল্যাটারাল ভিজিটের দাওয়াত দিচ্ছি। সো দিস ওয়াজ দ্য থার্ড ওয়ান। এই থার্ডটা নিয়েও আমরা নাটক করলাম, অনেক নাটক করলাম। আমরা নাটক করলাম না যে এখন না আমরা বলতেছি আমি কবে যাব, ওরা প্রিপারেশন নিচ্ছে যে তারেক রহমান সাহেব স্টেট ভিজিটে আসবেন। ওনার আব্বা তো গিয়েছিলেন স্টেট ভিজিটে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর, ভেরি ওয়াজ রিসিভড বাই আই থিংক। কোনো ইকোনমিক পাওয়ার নাই আপনার কাছে, এই এত বড় পাওয়ার, আপনি যাকে ইচ্ছা আপনি বুড়ো আঙ্গুল দেখিয়ে দেবেন, আপনি যাকে ইচ্ছা স্যান্ডেল খুলে মেরে দেবেন। এগুলি ছোট ছোট দেশ, ইন্ডিয়া স্মল কান্ট্রি, চাইনা স্মল কান্ট্রি, আমেরিকা ভেরি স্মল কান্ট্রি। হ্যাঁ, সো আপনি ইউ ক্যান এফোর্ড ইট বিকজ আপনার স্টেচারটা আর এই সরকারি স্টেচারটা অনেক বড়, অনেক বড়। সো আমরা আর এগোতে পারবো না, আপনার দেশে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া আসবে না। And when Sheikh Hasina comes, it will be like a hurricane. হারিকেনের মতো এখানে একটা সিচুয়েশন হয়ে দাঁড়াবে, দেশে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য বলি যে ওই ইউনূসের ভাওতাবাজি ফাইজলামি ছেড়ে ওই যে নোটিফিকেশনটা আছে ওটা উইথড্র করেন, আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেন, আর ওই যে একটি শয়তানি কোর্ট আছে আইসিটি, ওইটাতে বন্ধ করেন। এইগুলি যদি আপনি না করেন, টাইম উইল কাম যখন হয়তো আপনার ট্রায়ালও, আপনাদের মানে যারা সরকারে আছেন, আপনাদের ট্রায়ালও আইসিটিতে হয়ে যাবে যদি বন্ধ না করেন। এখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনি রিপিল করেন আইসিটি অ্যাক্ট। If you want to try somebody, try them in ordinary courts, special tribunals করেন যেখানে সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট ফুল অ্যাপ্লাই করেন। এইসব খেল আর খেলবেন না। ডোন্ট প্লে এ গেম which you cannot control. আপনি কন্ট্রোলই করতে পারবেন না, বিকজ আপনার চেয়ে মেধাবী লোক পৃথিবীতে অনেক আছে, বাংলাদেশে অনেক আছে, আপনার চেয়ে অনেক মেধাবী লোক আছে এই দেশে। আপনার এইসব ট্রিক্স চলবে না। পার্সোনাল ইমেজ আপনার ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, যেটা আপনি বিল্ড করছেন, বিকজ ইউ আর নট বিল্ডিং দি ইমেজ অফ দ্য কান্ট্রি। এবং আপনার লোকজন খুব অশান্তিতে আছে, আপনারা এটা বুঝতেছেন না, খুব অশান্তিতে আছে। আপনার মন্ত্রীদের ছেলে মেয়েরা যা করছে, and I think if I am not wrong, the Prime Minister has told the Home Minister also যে আপনি একটু আপনার ছেলের উপরে নজর রাখেন, বলেছে। তো এই দেখেন, দেশ আর রাষ্ট্র তো ভিশন ছাড়া চলে না, একটা ভিশন থাকতে হয়। শেখ হাসিনা এটা ভিশন, সে কাজ করেছে, যতটুকু পেরেছে সে করেছে। চুরি চামারি, in spite of all the চুরি চামারি that you are alleging, this country was moving forward, এগিয়ে যাচ্ছিল। আমরা বিরোধিতা যখন শেখ হাসিনা করেছি, আমরা মনে করেছি এই চুরি চামারি যদি না হয়, একটা সুন্দর যদি গভর্নমেন্ট এই দেশে আসে,
তাহলে হয়তো আমরা আরো এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা দেখলাম যে আমরা আগাচ্ছি তো নাই, আমরা পিছাচ্ছি। আমি দেখলাম আপনার পার্টেক্স গ্রুপের চেয়ারম্যানকে, যে সে বলে দিয়েছে যে আমার এই যে পার্টিকেল বোর্ডের যে ফ্যাক্টরি আছে, আই এম ক্লোজিং দিস। আমার 5 টেক্সটাইল মিলস আছে, আমি ওগুলি বন্ধ করে দিচ্ছি, বিকজ অ্যাটলিস্ট আমাকে লেবার পেমেন্ট তো আর করতে হবে না। ব্যাংকের যা আছে আমি আমার প্রপার্টি বিক্রি করে যা আছে আমি পেমেন্ট করে দেবো। নোবডি ওয়ান্টস টু ওয়ার্ক। এখানে কিসের আপনি ইনভেস্টমেন্ট আনবেন? কি সব যে কথা বলেন, এইগুলি ঠিক আছে, টিভিতে দেন, মূর্খদের জন্য ছোটে, বাট যারা বোঝে, আর আপনিও বোঝেন, আপনি তো ইংল্যান্ডে ছিলেন 17 বছর, আপনি দেখেন নাই কিভাবে সেখানে চলে পুরো দেশটা? ট্রাফিক দেখেন নাই কিভাবে লজ আর ইমপ্লিমেন্টেড? আমার এখানে তো কোনো লজ ইমপ্লিমেন্ট হবে না, বিকজ পুলিশ ইজ demotivated. পুলিশের কোনো মোটিভেশন নাই, and your home minister is not doing anything to motivate the police. He is not talking to the policemen. ওনাকে গিয়ে কথা বলতে হবে, সবাই মাথায় হাত বোলাতে হবে যে বাবা প্লিজ কাম ইন ওয়ার্ক, আমরা দেখছি তোমাদের যারা মেরেছে সব বিচার করব, আমরা যারা পুড়িয়ে দিয়েছে তোমাদেরকে ওদের বিচার করব, যারা ল্যাম্প পোস্টের থেকে বা ব্রিজ থেকে ঝুলিয়েছে ওদের বিচার করবো। আপনি তো তা বলছেন না, আপনি তো ওদের ইমিউনিটি দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন। আপনি তো চান না, এটলিস্ট এই লাস্ট গভর্নমেন্ট তো একটা ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় জুডিশিয়ারির জন্য করতেছিল, আপনি তো বন্ধ করে দিয়েছেন। Because you want to control the judiciary, you want to control the ইনসাফ ডেলিভারি সিস্টেম। তো এই দেশে ইনসাফ নাই, যে দেশে গভর্নমেন্ট ইজ আ পার্ট অফ দ্য জুডিশিয়ারি, ওরা নিজে ইনসাফ করতে পারবে না ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আমাদের আর জুডিশিয়ারি কোথায়? ডোন্ট কল ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আমাদের জুডিশিয়ারি অ্যাকচুয়ালি আজকের থেকে না, সবসময় ওই বাতাসের সাথে চলে। এই জন্যই আমি একসময় বলেছিলাম যে দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, এবং এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো আমি যেটা দেখছি, that Supreme Court of Awami League was still better than the post Yunus Supreme Court যেটা আছে, আজকেও যে সুপ্রিম কোর্ট আছে, বেটার ছিল। You go and talk to any lawyer, আপনি একটা টিম পাঠান, গিয়ে দেখো, কথা বলো যে কি অবস্থা আছে, মামলা মোকদ্দমা কিভাবে চলছে, কি করা যাচ্ছে কিনা, আর যে মামলাস গুলি কি লিস্টে আনা যাচ্ছে কিনা, কথা বলেন। আমার কথা বাদ দিয়ে দেন, ওকে দেবো, বাট go and talk, আপনার ডাইরেক্টলি কথা বলেন না। তো কিভাবে আপনি দেশকে এগিয়ে নেবেন? আই এম সরি, ইউ ক্যানট, আপনি পারবেন না। ইভেন উইথ দিস 2/3 মেজরিটি আপনি পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ভিশন। ইউ সি, লিডারের ভিশন থাকতে হয়, ভিশন থাকবে, তারপরে প্ল্যান হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন হবে। আপনার শুধু প্ল্যান আছে, নো ভিশন। প্ল্যানও আমরা কিছু দেখছি না। আপনার এই প্ল্যান কার্ড কি? এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান। ইমরান খান কার্ড দিয়েছিল, পাকিস্তানে হেলথ কার্ড ইন্ট্রোডিউস করেছিল, সেখান থেকে আপনি ওই মাথায় ঢুকছে যে এই হেলথ কার্ড তো এখন হাওয়ার্ড সবখানে এটা স্টাডি করা হয়। আপনি মনে করেছেন যে আপনি কার্ড দেবেন, আর আপনার কার্ডে আপনার 2,500 কার্ডে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। সবজির দাম দেখেন না একটু মার্কেটে গিয়ে, একদিন আপনি ঘুরে আসেন, আই নো আপনি যাবেন, আপনি ঘুরে আসেন, দেখেন মাছের দাম, দেখেন ডাল, চাল, এগুলির দাম দেখেন, চেক করেন। মানুষ কোথায় যাবে, কি খাবে? সবজি এখন কিছুটা কমেছে, বাট সবজি অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আগেও সবজি আপনার 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, এক্সেপ্ট পেঁপে ছাড়া কোনো সবজি ছিল না 100 দেশে। মানে মানুষ তো রিভোল্ট করবে। আই লাইক তারেক রহমান ভেরি মাচ, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি যাদেরকে দোষর বলছেন, ধরেন আপনি যদি গ্যাসের প্রবলেম সলভ করতে চান, আপনি যদি এই যে বিদ্যুতের প্রবলেম সলভ করতে চান, প্লিজ টক টু আওয়ামী দোষর।
আওয়ামী দোষকদের সাথে কথা বলেন যে কিভাবে, বিকজ পুরো গ্লোবালি তারা জানে যে মার্কেটের কি অবস্থা আছে, ওরা তো দে গট পার্টনার্স, সো টক টু সামিট, ask them to come and resolve your problem. Talk to big industrialists like বসুন্ধরা, big industrialist, ওদের সাথে কথা বলেন, talk to Orion and so many, মানে এই যে হামিম গ্রুপের ইসের সাথে কথা বলেন, talk to people like নাসিম মনজুর, কথা বলেন কিভাবে কি করব, how we can get out of this mess. A mess which is not created by Hasina, a mess which is created by Yunus and you. আপনি ক্রিয়েট করছেন মেসটা, ল এন্ড অর্ডার আপনি কন্ট্রোল করতে পারছেন না। টক টু দিস পিপল যারা এগুলি নিয়ে ডিল করে। আপনার ওই সিলেক্টেড লোকজনকে দিয়ে হবে না, যারা রিয়েল ট্রু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা এইসব নিয়ে কাজ করছে ওদের সাথে কথা বলেন, ওদের সাথে আপনি বলবেন দোষর দোষর, আরে হোয়াট দোষর ইয়ার, আপনি এখন বলবেন যে আমি ইন্ডিয়ার পক্ষে কথা বললাম যে উই ওয়ান্ট গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া 4600, আমি বললাম এই বেটার দোষর, আবার এখানে হয়তো কমেন্টস আমার গালাগালি করবেন, করেন, আই এম প্রাউড টু বি এ দোষর, আই এম প্রাউড টু বি এ দোষর, বিকজ যদি দেশকে এগিয়ে নিতে হয় তবে আমাকে দোষর হতে হবে। আমি এই দেশের বাংলাদেশের দোষর, বাংলাদেশের দোষর, আর শেখ হাসিনাকে এই দেশকে সাম্বাল দিতে হবে। আপনাদের পক্ষে সম্ভব না, আমরা করব, আমরা সাম্বাল দেব। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, আমি মুসলিম লীগ করেছি, আমি জাতীয় পার্টি করেছি, আমি গণফোরাম করেছি, বাট আই নো ওয়ের দ্য শো পিঞ্চেস। আমি জানি কিভাবে দেশটাকে ঠিক করতে হবে। আপনার কাছে যারা আছে কেউ জানে না, nobody knows. আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক করতে পারছেন না, আপনার 5-6টা ব্যাংক চালানোর ব্যাংক নেই, 40টা 50টা 60টা ব্যাংক। দ্যাট ওয়াজ আ মিস্টেক দ্যাট উই মেড। আমরা হিস্টোরিক্যাল মিস্টেকস যেগুলি করেছি সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা কি ডেটারমেন্ট করেছি কি, কয়টা লোক মারা গেছে পৃথিবীতে? স্টেট ইজ দ্য বিগেস্ট টেররিস্ট। একটা ল এন্ড অর্ডার যখন এই পর্যায়ে যাবে, যে পর্যায়ে নাইট বাইরা নিয়ে গেছিল, তখন আমি খুশি হয়েছিলাম। যে পর্যায়ে নিয়ে গেছিল, ওইখানে স্টেট কি করবে? What will the state do? You tell me. State কে পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, অন্য লোকদের জানমাল এর হেফাজত করতে হবে। তখন তো কিছু গুলি বর্ষণ হবে, লোক যদি সামনে দাঁড়ায় যায় গুলির, হয়তো বলবো। আর আপনাকেও এটা হয়তো করতে হতে পারে যদি বাইলেটারাল যে ভিজিট, সেই ভিজিটটার পাশাপাশি ব্রিক্সের যে মাল্টিল্যাটারাল আমি বলবো ইনভাইটেশন, সেই ইনভাইটেশনটাকে নিয়ে একটা আমি বলবো ডিপ্লোম্যাটিক লেভেলে যে জায়গাটা একটা লুপ তৈরি করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে যে এই বিষয়টা খুব সফটলি বলার চেষ্টা করা হয়েছে যে এই জায়গাটায় একটা ডিগনিফাইড ইনভাইটেশন আসলে আসা দরকার তারেক রহমান প্রসঙ্গে। বিশেষ করে ইনভাইটেশন লেটারের ব্যাপারে যে বিতর্কটা বাংলাদেশে উঠেছিল, সেই বিষয়গুলো যদি দেখেন, একটা বিষয় তারা বলার চেষ্টা করছে যে এই জায়গাটাই একটা সিম্বলিক ভিজিটের যে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে, যে একটা আমি বলবো যে ডিগনিফাইড ইনভাইটেশন, যে ইনভাইটেশনে যে আসলে দুই দেশের একটা সাবস্টেন্ট আমি বলবো যে কোঅপারেশন নিয়ে কথাবার্তা বলা সম্ভব, এইরকম একটা বিষয়। তো সেই জায়গাতে ভারতের হাতে সময় খুব কম ছিল, কেননা আপনারা জানেন যে ব্রিক্সের সম্মেলনটা শুরু হবে সেপ্টেম্বরে, সেই তার আগে সকল বাইলেটারাল ভিজিট গুলো শেষ করা এবং প্রস্তুতিগুলো সম্পন্ন করার ব্যাপারে ভারতের একটা প্রস্তুতিগত ব্যাপার আছে। সেখানে কিন্তু ভারতের সময়টা খুবই কম, একেবারে আমি যদি প্রথমার্ধে সেপ্টেম্বরের প্রথমার্ধেই আসলে ব্রিক্স সামিট দিল্লি 2026 যেটা, সেটা শুরু হয়ে যাবে। তো সেই জায়গাটাই কিন্তু আমি বলবো যে ভারতের হাতে সময় বেশ কম ছিল। তার প্রাক্কালে দ্বিপাক্ষিক সফর এবং সেই দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি এই মাল্টিল্যাটারাল একটা আমি বলবো যে যে ভিজিটটা ব্রিক্সের, সেখানে আমন্ত্রণ জানানো, একই সাথে দুটি
ভিজিটের জন্য আসলে ইনভাইটেশনটা, সেই ইনভাইটেশনটা নিয়ে তারা কিন্তু কথাবার্তা বলেছে এবং সেখানে ভারতের স্ট্যান্ডটা ছিল খুব ক্লিয়ার, যে তারা বলার চেষ্টা করেছে যে আমাদের ভিতরে বাইলেটারাল ভিজিটের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা স্টেট টু স্টেট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, একেবারে হাই লেভেল অফিসিয়ালস, দুই দেশের প্রধানমন্ত্রীদের যে বৈঠক আছে, দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠকের মাধ্যমে সেই বিষয়গুলো যখন ভারত অ্যাড্রেস করার জন্য সম্মত হয়েছে, তেমনি পাশাপাশি ব্রিক্স এর জন্য কিন্তু বাংলাদেশকে একটা ইনভাইটেশন তারেক রহমানকে দেওয়া হয়েছে। তার মানে আপনি যেটা বললেন যে সহজ, যারা শুনছেন তাদের জন্য সবাই জানেন, তারপর আর একটু পরিষ্কার করা যে তারেক রহমানের সামনে বা কাছে দুটি আমন্ত্রণ কিন্তু ভারত সরকারের ছিল, একটি নয়। একটা হচ্ছে ব্রিক্স এর ইনভাইটেশন, আর একটা হচ্ছে দ্বিপাক্ষিক একেবারে আলাদা করে আরেকটা ইনভাইটেশন। দুইটাই বাংলাদেশ না করেছে এই মুহূর্ত পর্যন্ত, তাই তো? এক্স্যাক্টলি, এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটাতে দেখুন, ডিপ্লোমেসিতে তো আসলে সরাসরি এই ধরনের মানে নাকচ করার প্রবণতা বেশ কম। ডিপ্লোম্যাটিক ওয়েতে এখনো পর্যন্ত আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা এই ব্রিক্স সম্মেলন চলাকালীন সময় থেকে শুরু করে তার আগে তো সম্ভবই না, সেই সফরটি হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললে ভুল হবে না। দেখুন, দুটি একেবারে ডিফারেন্ট ডিপ্লোম্যাটিক ট্র্যাক। আমরা বলছি একটা মাল্টিল্যাটারাল কোয়ালিশন আর একটা হচ্ছে বাইলিটারাল ভিজিট। তো দুটি একেবারে পৃথক দুটি ডিপ্লোম্যাটিক ট্র্যাক। সেই জায়গাতে ভারত সফরটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থানটা এবং সেই জায়গাটায় আমাদের যে ট্রেডের অবস্থা বলুন কিংবা ভারতের সাথে আমাদের যে কোঅপারেশনের জায়গাটা বলুন, সেই জায়গাটার কারণে বাংলাদেশে যে পরিস্থিতি, গ্যাস, বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু, কিন্তু এই জায়গাটা একটা হাই লেভেল অফ ডিপেন্ডেন্সি ভারতের উপরে বাংলাদেশের আছে। তো সেই জায়গাটাই জনগণের জনস্বস্তির জন্য কিন্তু অন্তত পক্ষে বাংলাদেশ ভারত বাইলিটারাল ভিজিট যেটা আমরা বলছি সেটা কিন্তু করাই যেত। সেই জায়গাটাই এই দুটি ডিফারেন্ট ডিপ্লোম্যাটিক ট্র্যাক থাকা সত্ত্বেও আসলে কেন তারেক রহমান ভারতের বাইলিটারাল ভিজিটটা করলেন না, সেই জায়গাটাই আছে যে ডোমেস্টিক ভাবে আমরা মানে অনেকে বলার চেষ্টা করছেন, একটা সিংহভাগ অংশই বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বিষয় এবং শেখ হাসিনার বিষয় একটা কনক্রিট, মানে আমরা বলছি যেটাকে অ্যাসিউরেন্স, সেই অ্যাসিউরেন্স না দেওয়া, সেই বিষয়গুলো থাকে। সেই জায়গাটাই আসলে একটা কনক্রিট অ্যাসিউরেন্সের জায়গায় ভারতকে এসে তারপরে তারেক রহমানকে আসলে প্রস্তাব দেওয়া বাইলেটারাল ভিজিটের ক্ষেত্রে, এটি একটি আমি বলতে পারি যে একটা ডোমেস্টিক ইন্টারপ্রিটেশন বাংলাদেশের একটা পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে বিয়ন্ড দিস ডোমেস্টিক আমি বলবো যে কনসার্ন, এর বাইরেও একটা ইন্টারন্যাশনাল কনসার্ন আছে, যে জায়গাটাই আসলে আমাদেরকে আলোচনা করা উচিত এবং যেখানে একটা কৌশলগত অবস্থানে ভারত গেল যে বাংলাদেশকে বাইলেটারাল ভিজিটে আমন্ত্রণ, পাশাপাশি সাইড লাইনে ব্রিক্স এর জন্য। আরেকটু যদি ক্লিয়ার করে বলি যে ব্রিক্সের আমন্ত্রণে ব্রিক্স সফরকালীন একেবারেই আমি বলবো যে পাশাপাশি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করা। তো এই বিষয়গুলো আসলে ভারতের অন্তর্নিহিত কোনো কৌশল কিনা সে বিষয়েও আসলে অনেক প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নটা ওঠাও স্বাভাবিক। তো সেই জায়গাটাই আমি বলবো যে হ্যাঁ, এই জায়গাটাই ডিপ্লোম্যাটিক লেভারেজ ছিল এবং সেটি বাংলাদেশ বারবার বার্গেনিং করার চেষ্টা করেছে দুটি বিষয়ে, যে ডেজিগনেটেড ইনভাইটেশন থাকা দরকার, একটা কনক্রিট মানে অ্যাসিউরেন্স, বিশেষ করে ভারতে এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রসঙ্গে এবং শেখ হাসিনার যে এঙ্গেজমেন্ট, পলিটিক্যাল এঙ্গেজমেন্ট এবং যে মিডিয়া এঙ্গেজমেন্ট, সেই বিষয়ে একটা অ্যাসিউরেন্সের ব্যাপার আছে। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে যে ব্রিক্সকে কেন্দ্র করে যে স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টের প্রবণতা, সেই জায়গাটাই বাংলাদেশকে আমেরিকা কিভাবে দেখছে। মানে বিষয়টা এমন, আপনি কি এইটাই বলতে চাচ্ছেন বা বললেন, এটা অনেকের মধ্যেও যে ধারণাটি যে শুধুমাত্র ডোমেস্টিক কারণেই যে তারেক রহমান ভারতকে এখন পর্যন্ত তাদের আমন্ত্রণ গ্রহণ করেনি, নাকি তার চেয়েও বড় বিষয় ছিল বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক কোনো জায়গা থেকে, কোনো মহল থেকে তারেক রহমানকে প্রভাবিত করা হয়েছে ভারতে না যাওয়ার জন্য? বিষয়টা কি এমন? একদমই আমি এই জায়গাটাই
আমি খুব আচ্ছা, যদি আমি এই আরেকটু দুঃখিত, আমি আরেকটা প্রশ্ন এটা সম্পর্ক করতে চাই। যদি আপনি বললেন একদমই, তার মানে হচ্ছে এটি পরিষ্কার যে তারেক রহমান শুধু নিজের সিদ্ধান্তে বা বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি ভারতকে প্রত্যাখ্যান করেননি, তার উপরে বাইরের কোনো শক্তির প্রভাব কাজ করেছে। যদি তাই হয়, সেই শক্তিটা কারা বলে ভারতের কাছে মনে হতে পারে, কাদেরকে মনে করতে পারে ভারত যে এদের কারণে, এই দেশের কারণে বা এদের প্রভাবের কারণে তারেক রহমান আমাদের আমন্ত্রণ রক্ষা করেনি, সেটি কারা? আচ্ছা, আমরা এই বিষয়টা বোঝার আগে আমাকে একটু কনসেপচুয়াল অ্যানালাইসিসটা ক্লিয়ার করতে হবে, যেন সবাই একটু বুঝতে পারে। দেখুন, আমি জানি বেশ গুরুগম্ভীর বিষয়। এই জায়গাটায় আমরা যখন মানে আয়ার অ্যানালিস্টরা যখন অ্যানালিসিস করে, যেখানে একাধিক স্টেক হোল্ডার থাকে, যে অনেকগুলো পরাশক্তি কিংবা বড় বড় শক্তিধর রাষ্ট্র বা একটা জিও পলিটিক্যাল সিচুয়েশনকে যখন আমরা এক্সপ্লেনেশন করি, সেই জায়গাটায় খুব বেশি গুরুত্বপূর্ণ আকার ধারণ করে যে এই জায়গাটায় প্রেশার, ডিপ্লোম্যাটিক প্রেশারটা আসলে কোন আঙ্গিকে পড়ছে, আর কোথায় আসলে ডিপ্লোম্যাটিক প্রেশারটা কি পোস্ট ডিপ্লোম্যাটিক প্রেশার নাকি প্রি ডিপ্লোম্যাটিক প্রেশার, এই বিষয়টা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখুন, এই জায়গাটায় দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট। দেখুন, আমাদের সাথে ইউএস এর একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট আছে, যেটা ইউনুস প্রশাসন করে গেছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা পরে আমাদের যে বর্তমান প্রশাসন আছে, তারেক রহমান প্রশাসন, তারা কিন্তু এটার একটা ইমপ্লিমেন্টেশন পার্টনার। তো সেই যে বাংলাদেশ, ইউএস বাংলাদেশ, ওয়াশিংটন ডিফেন্স এবং ট্রেড যে কোঅপারেশন আছে, সেই কোঅপারেশনটা হচ্ছে আমরা বলছি একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। যে এই অ্যালাইনমেন্টের মাধ্যমে বাংলাদেশ এবং ইউএস এর ভিতরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কে কিছু কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সমর্থন এবং সমন্বয় সম্পূর্ণ হয়েছে বলে আমরা এটাকে বলছি যে এটা একটা ডিপ্লোম্যাটিক অ্যালাইনমেন্ট বা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। এর পাশাপাশি যেটা আছে যে একটা স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট। যখন আপনি একটা ডিপ্লোম্যাটিক বা একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টে থাকবেন, তার অপোজিটে যখন ওই স্বার্থ সংশ্লিষ্ট মহল বা ইউএস এর সাথে যে আমাদের স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট আছে, সেই ইউএস যখন দেখবে যে এই জায়গাটা একটা স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট তৈরি হওয়ার প্রবণতা। এঙ্গেজমেন্টের ব্যাপারটা খুব ক্লিয়ারলি যদি আমি বলার চেষ্টা করি, এঙ্গেজমেন্ট আমরা তখন বলি যে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের ঠিক আগে যেটা হয় আর কি, যে একটা ঘনিষ্ঠতা বাড়া বা একটা স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট শুরু হয়েছে, একটা ঘনিষ্ঠতা শুরু হয়েছে, সেই জায়গা থেকে কোনো কোঅপারেশনে যাওয়ার ঝুঁকি রয়েছে যখন একটা দেশ দেখে। ইউএস যখন দেখবে যে ব্রিক্সকে কেন্দ্র করে, এমনিতে ইউএস অনেক চটা বাংলাদেশের উপরে, বিশেষ করে তারেক রহমানের চায়নার যে সফরটা হলো, যদিও এই চায়না সফর বাংলাদেশের ঝুড়িতে কিছুই যুক্ত করেনি, তারপরেও চায়না সফরের পরে কিন্তু ইউএস এর, আপনি দেখেছেন যে বাংলাদেশে নিযুক্ত ইউএস এর যিনি অ্যাম্বাসেডার আছেন, তিনি রাতারাতি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন থেকে শুরু করে তার তৎপরতা বেড়ে গেল। তো সেই জায়গাটাই ডিপ্লোম্যাটিক প্রেশার যেটাকে আমরা বলছি ইউএস এর বাংলাদেশে, সেই প্রেশারটা যে দেওয়া হয়েছে, সেই প্রেশারটাকে আমরা বলছি যে একটা প্রি ডিপ্লোম্যাটিক প্রেশার। এখন প্রি ডিপ্লোম্যাটিক প্রেশারটা কোথায় দেওয়া হয়? যে একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার আগেই কখন একটা দেশ আর একটা দেশকে ডিপ্লোম্যাটিক্যালি প্রেশার দেওয়া শুরু করে, যখন এই যে স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টের একটা প্রবণতা দেখা যায়। যেমন করে আপনারা দেখছেন যে এই জায়গাটাই ভারত সফরে যাওয়া এবং সেখানে চায়না এবং রাশিয়া, ভারতের মতো শক্তিধর রাষ্ট্রগুলোর সাথে তারেক রহমানের স্টেজ শেয়ার করা, এবং সেই জায়গাটাই যে স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টের ব্যাপারটা, সেই এঙ্গেজমেন্টটাকে তারা একটা ঝুঁকি আকারে দেখছে, যার কারণেই কিন্তু এই যে আমরা বলছি যে একটা প্রি ডিপ্লোম্যাটিক প্রেশার, সেই ডিপ্লোম্যাটিক প্রেশারটা কিন্তু বাংলাদেশের উপর ক্রিয়েট করা হয়েছে। আর যেটাকে আমরা বলছি যে পোস্ট ডিপ্লোম্যাটিক প্রেশার, সেটা হচ্ছে যে একটা, যেটা আপনি দেখছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তারেক রহমান যখন সরকার গঠন করলেন, তারপরে তাকে কিন্তু অভিনন্দন জানিয়ে বললেন যে বাংলাদেশ এবং ইউএস এর ভিতরে যে ডিফেন্স কোঅপারেশন আছে, সেটাকে যেন খুব তাড়াতাড়ি তিনি এস্টাবলিশ করেন, সেটাকে যেন খুব তাড়াতাড়ি এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়ে কিন্তু তিনি এমফাসাইজ করলেন। এবং সেই যে চিঠির ভাষা, সেই যে অভিনন্দন পত্রের ভাষা, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে বেশ বিরল, আপনারাও দেখেছেন। সেই জায়গাটায় আমি বলবো যে এই যে একটা প্রেশার,
আমরা বলছি যে স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টের ভিতরে যে পার্থক্য, এবং সেই জায়গাটাই যখন একটা দেশের সাথে ইউএস এর সাথে বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট আছে, সেই জায়গাটাই ইউএস বারবারই বাংলাদেশ প্রসঙ্গে যেন বাংলাদেশ কোনোভাবেই কোনো স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্টের ভিতরে যেতে না পারে সেই বিষয়টার জন্য ইউএস এর কিন্তু একটা ডিপ্লোম্যাটিক প্রেসার, আমরা বলছি প্রি সিচুয়েশনাল প্রেসার, সেই প্রেসারটা কিন্তু বাংলাদেশ উপর যাচ্ছে। এবং সেই কারণে সেটা যে একটা গুরুত্বপূর্ণ কারণ, এবং ইউএস এর এই প্রি ডিপ্লোম্যাটিক প্রেসারের কারণে যে বাংলাদেশের বা তারেক রহমানের ভারত সফর সেটি হতে পারে ডিফারেন্ট ট্র্যাকে, যে সেটা হতে পারে যে ব্রিক্স কে কেন্দ্র করে, কিংবা বাইলেটারাল যে সফরটা সেখানে যেও আসলে মাল্টিল্যাটারাল কোঅপারেশনের একটা সুযোগ বা ঝুঁকি থেকে যায়, সে কারণে হতে পারে। সেই জায়গাটাই যে ভারতের একটা ইউএস এর একটা প্রেসার আছে তারেক রহমান প্রশাসনের উপর, এই বিষয়টাকে আমি একেবারেই আসলে পাশ কাটিয়ে যেতে পারি না। এবং আমি মনে করি যে এই জায়গাটাই অবশ্যই একটা প্রেসার পার্টিকেল, কেননা যেই পরিমাণ আগ্রহ, যেই পরিমাণ একাগ্রতা আমরা ভারতের পক্ষ থেকে দেখেছি, শুরু থেকেই বাংলাদেশের এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া এবং এই জায়গা থেকে একটা ডিপ্লোম্যাটিক লেভারেজ তৈরি করা, একটা লুপ হোল তৈরি করা এবং সেটি নিয়ে একটা বার্গেনিং চিফ তৈরি করা, এই জায়গাটা সবাই মোর ফোকাস যে শেখ হাসিনার এক্সট্রাডিশন, তারপরে এই জায়গাটা একটা কনক্রিট অ্যাসিউরেন্স, এই বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিয়ন্ড দ্য সিন, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় বাংলাদেশে তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে একটা আমি বলবো যে ইউএসএ একটা প্রি ডিপ্লোম্যাটিক প্রেসার রয়েছে। জি, ধন্যবাদ। আমি এইটার সঙ্গে বাংলাদেশে আরেকটা, এটা হয়তো বা আমাদের সবসময় একটা প্র্যাকটিস থাকে বা এক ধরনের কৌতূহল, একটু অতিমাত্রায় আমরা যারা কৌতূহলী মানুষ, আমরা সবকিছুর মধ্যে একটা কিন্তু খোঁজার চেষ্টা করি। সেই জায়গা থেকে এই যে ভারত বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং এর সঙ্গে যুক্ত ছিল মার্কিন অ্যাম্বাসেডরের বা ট্রাম্পের বিশেষ দূতের যে দৌড়ঝাঁপ, সবকিছুকে যদি আমরা মনে করি, বাংলাদেশের তারেক রহমান সরকারকে কিছুটা নমনীয় করার একটা চেষ্টা ছিল, সেই জায়গায় ফেল করলো এবং আপনি অঙ্ক মিলালেন যে এই ক্ষেত্রে মার্কিনীদের একটা প্রভাব থাকতে পারে। এর পরপরই দেখা গেল যে হয়তোবা পূর্ব নির্ধারিতই ছিল, কিন্তু তারপরে ওই যে বললাম, যারা অতিমাত্রায় কৌতূহলী তাদের মনে একটা কিন্তু বা একটা প্রশ্ন ঢুকে যায় যে এই চীনের দুজন একদম সেই রাঘব বোয়াল টাইপের যে দুজন হর্তাকর্তা, জয়সওয়াল আর একজন হচ্ছে চীন আর রাশিয়াতে যে তারা ছুটলেন, এইটার নিয়ে বাংলাদেশের অনেকের মধ্যে বা বাঙালিদের অনেকের মধ্যে একটা বাড়তি কৌতূহল। আপনি কি, আপনার মধ্যে এই কৌতূহলটা কাজ করে কিনা, বা এটার কোনো যৌক্তিকতা আছে কিনা, কোনো অঙ্ক বা কোনো সূত্র যে আঞ্চলিক ক্ষেত্রে যদি মার্কিনীদের প্রভাব বাংলাদেশকে একেবারে বা চেপে ধরে, সেই ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে রাশিয়া বা চীন ভারতের সঙ্গে কোনোভাবে একটু সম্পর্কের জায়গায় একটু আরো কাছাকাছি হতে পারে কিনা, এমন কিছু কৌতূহলের সূত্র আপনি পান কিনা? আচ্ছা, আপনি খুব চমৎকার একটা বিষয় বললেন। বিশেষ করে এস জয়শঙ্করের রাশিয়া সফর এবং অজিত দোভালকে কেন্দ্র করে, অজিত দোভালের চায়না সফর এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ প্রসঙ্গ, এবং এই জায়গাটাই রিজিওনাল সিকিউরিটি নিয়ে তাদের বাংলাদেশ প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে কি তারা কোনো আস্কিং করবে কিনা, বা এটাকে আমি বোধ করি না। আমি এটাকে দেখি ভারতের একটা প্যারালাল ডিপ্লোমেসি। কেন বলছি প্যারালাল ডিপ্লোমেসি? দেখুন, আমি একটা কোশ্চেন বারবার করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভারতের এই সফরটা করুক, এটা কি ভারত চায় কিনা? এটা কিন্তু যে এই প্রশ্নটা যদি আপনি অনেককে করেন, আপনি আপনার এই অনুষ্ঠানে যদি আরো কিছু ইন্টারন্যাশনাল অ্যানালিস্টদেরকে আনেন এবং এই সেম কোশ্চেন করেন যে ভারত কি, ভারতের অবস্থানটা কি বুঝছেন, যে আপনি যে প্রশ্নটা দিয়ে আমাকে শুরু করলেন যে নরেন্দ্র মোদী এত চেষ্টা করার পরেও তারেক রহমানকে নিতে পারলেন না, তো সেই জায়গাটাই আমি আসলে যে জিনিসটা দেখি যে ভারত কি এই বিষয়টা জানে না যে এই যে প্রি ডিপ্লোম্যাটিক প্রেসারের কথা বলছি যে ইউএস বাংলাদেশের উপরে দিয়েছে, এবং চায়না সফরের সময় যেটা বাংলাদেশের ভারত দেখেছে, সেটার পরেও এই ব্রিক্স সম্মেলনে কেন্দ্র করে তারেক রহমানকে যে
দাওয়াতটা দেওয়া হলো, ইনভাইটেশনটা দেওয়া হলো, সেই জায়গাটায় তারেক রহমান আসবে এবং সেখানে যে ইউএস এর কোনো ডিপ্লোম্যাটিক প্রেশার বাংলাদেশের উপর বা তারেক রহমানের উপর থাকবে না এবং সেটা যে তারেক রহমান উপেক্ষা করতে পারবে না, সে বিষয়টা কি ভারত জানতো না? ভারত কি আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে এত বেশি কাঁচা খেলোয়াড় আপনার কাছে মনে হয়?